ঘৃণ্য কসাইয়ের কারাগারের আবু মুসার গল্প চোখ ভেজালো বিশ্ববাসীর। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায় চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছি। ইসরায়েল দেশটি কারো কথাই তো শুনছে না। কিসের যুদ্ধবিরতি, কিসের কি? রাফা ক্রসিং বন্ধ করে রেখেছে যেন ত্রাণ ঢুকতে না পারে। গাজাবাসী এখনও ক্ষুধার্ত অবস্থায় রয়েছে, এখনও হামলা হচ্ছে এখানে সেখানে। এরই মধ্যে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি মিলেছে বন্দি গাজাবাসীর। নানা নির্যাতনের ঘটনা এখন বিশ্ববাসী শুনছে তাদের কাছ থেকে। এমনই এক বন্দি আবু মুসার করুণ কাহিনী সোশ্যালে ও নিউজ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। ইসরায়েলি কারাগারে ২০ মাস বন্দী থাকার পর মুক্তি পেয়েছেন মোহাম্মদ আবু মুসা। বাড়ি ফিরে দেখেন তার মা, বোন ও আত্মীয় স্বজন সবাই বিমান হামলায় মারা গেছেন। যুদ্ধবিধ্বস্ত স্বদেশ পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। সম্প্রতি গাজায় যুদ্ধবন্দী বিনিময় চুক্তিতে মুক্তি পান ৪৫ বছর বয়সী এই মেডিকেল টেকনিশিয়ান। মুক্তির পরপরই স্ত্রী ও ২ সন্তানকে জড়িয়ে ধরলেও তার চোখে ধরা দেয় কেবল হারানোর বেদনা আর কারাগারের ভয়াবহ স্মৃতি। ইসরায়েলি কারাগারে তার প্রতিটি দিন ছিল শারীরিক ও মানসিক নির্যাতনে ভরা। টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে আবু মুসা জানান, বিনা অভিযোগে আটক করা হয় তাকে, আর জিজ্ঞাসাবাদের সময় তাকে লাঠি দিয়ে, আবার কখনো খালি হাতেই নির্মমভাবে কিল, ঘুষি, লাথি দিয়ে নির্যাতন করা হতো। তারা আমাদের সাথে পশুর মতো আচরণ করত বলে স্মৃতিচারণ করেন আবু মুসা। তিনি বলেন, চেক পয়েন্ট থেকে যাদের আটক করা হতো তাদেরকে জিপ টাই দিয়ে ৩ দিন পর্যন্ত হাত বেঁধে রাখা হতো। পানি বা টয়লেট ব্যবহারের কোনো অনুমতি ছিল না। আমরা সবাই নিজেদের জামা কাপড় নোংরা করে ফেলতাম, বলেন আবু মুসা। এরপর তাকে দক্ষিণ ইসরায়েলের সামরিক আটক কেন্দ্র এজদে তেইমান বন্দি শিবিরে পাঠানো হয়। এখানে ২ মাস ঘন্টার পর ঘন্টা হাঁটু গেড়ে বসে থাকতে বাধ্য করা হতো তাকে। মারের চোটে তার পাঁজর ভেঙে যায়, মনে হতো পিঠটা যেন ভেঙে যাচ্ছে, বলেন তিনি। পরে তাকে হস্তান্তর করা হয় নেগেভ কারাগারে। এখানে নির্যাতনের মাত্রা কিছুটা কম হলেও জীবনযাত্রার মান ছিল অমানবিক। মাইট সংক্রমণে প্রায় সব বন্দী চুলকানিতে ভুগছিল, অথচ ছিল না কোনো চিকিৎসা সহায়তা বা ওষুধ। মানুষ দেয়ালে ঘষে ঘষে শরীর চুলকাত, বলেন তিনি। পোশাক পরিবর্তনের অনুমতি ছিল না, বিছানা ছিল নোংরা। একমাত্র পোশাকটি ধুয়ে ফেললে বন্দীরা কম্বল দিয়ে নিজেদের নগ্ন শরীর ঢাকত, কিন্তু প্রহরীরা দেখলে কেড়ে নিত। রোগাক্রান্তদের দেয়া হতো না ওষুধ। এক বন্দী মোহাম্মদ আল আস্তাল কোলন ব্লকেজে মারা যান চিকিৎসাহীন অবস্থায়। তারা আমাদের সাথে পশুর চেয়েও নিকৃষ্ট আচরণ করত বলে স্মৃতিচারণ করেন আবু মুসা। ১৭ বছর বয়সী ফিলিস্তিনি এক কিশোরের ময়নাতদন্তের প্রতিবেদনে জানা যায়, মারা যাওয়া এই কিশোর দীর্ঘদিন অনাহারে দুর্বল হয়ে পড়েছিল এবং সে কোলাইটিস ও খোস মাচড়ায় আক্রান্ত ছিল, যা বন্দী জীবনের ভয়াবহ বাস্তবতা তুলে ধরে। ইসরায়েলি কারা কর্তৃপক্ষ দাবি করেছে তারা এসব অভিযোগ সম্পর্কে অবগত নয়, বরং তাদের সবকিছু আইন মেনেই পরিচালিত হয়। তবে জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ চলাকালে ইসরায়েলি কারাগার ও আটক কেন্দ্রে কমপক্ষে ৭৫ জন ফিলিস্তিনি মারা গেছেন, যাদের মৃত্যুর কারণ নির্যাতন ও অমানবিক অবস্থা। ফিলিস্তিনিরা খাবারের অভাবে মারা যাচ্ছে, অথচ গাজার বিভিন্ন স্থানে ইসরায়েল সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিয়মিতভাবে খাবার, জ্বালানি ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করে যাচ্ছে তেল আবিব। তুর্কি সংবাদ সংস্থা টিআরটি ওয়ার্ল্ড এক প্রতিবেদনে এই খবর দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি প্রকাশিত একাধিক ভিডিওতে সশস্ত্র গোষ্ঠীগুলোকে ইসরায়েলের এসব সামগ্রী সরবরাহ করতে দেখা গেছে। ভিডিওগুলো থেকে বোঝা যায় যে এসব সরবরাহ ইসরায়েলি বাহিনীর অবস্থান সংলগ্ন এলাকা থেকেই পাঠানো হচ্ছে। গেল রবিবার টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে ফুটে উঠেছে গাজার বর্তমান চিত্র। স্কাই নিউজ জানিয়েছে,
তাদের হাতে থাকা ভিডিও ফুটেজে দেখা গেছে খাবার, পানি ও জ্বালানি বহনকারী পিকআপ ট্রাকের একটি বহর আশরাফ আল মানসির নেতৃত্বাধীন এক মিলিশিয়ার সদর দপ্তরের দিকে যাচ্ছে। সদর দপ্তরটি ইসরায়েলি দখলদার ফাঁড়ি থেকে মাত্র 400 মিটারেরও কম দূরত্বে অবস্থিত। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। দক্ষিণ গাজাতেও একই ধরনের মিলিশিয়া দল ইসরায়েলি অস্ত্র, অর্থায়ন ও লজিস্টিক সহায়তা পাচ্ছে বলে জানা গেছে। মার্চ মাসে ইসরায়েল গাজায় সব ধরনের খাদ্য ও মানবিক সরবরাহ নিষিদ্ধ করে, যার পর থেকে এসব সশস্ত্র গোষ্ঠী সাহায্য লুট করে সাধারণ ফিলিস্তিনিদের দুর্ভিক্ষের দিকে ঠেলে দিয়েছে বলে অভিযোগ রয়েছে। জাতিসংঘের মানবিক সমন্বয় সংস্থা OCHA এর প্রতিনিধি জোনাথন হুইলটন বলেছেন, এই ধরনের হামলা এখনও চলছে এবং এটি একটি গভীর উদ্বেগজনক ঘটনা। তিনি আরও বলেন, যারা সাহায্য ট্রাক অবরোধ ও লুট করছে তারা মূলত ইসরায়েলি বাহিনীরই সুরক্ষা পাচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা জানায়, ইসরায়েল গাজার প্রভাবশালী আল মাজিদা গোষ্ঠীর সহযোগী হুসাম আল আস্তাল নেতৃত্বাধীন স্ট্রাইক ফোর্স অ্যাগেনস্ট টেরর নামের এক সশস্ত্র দলকেও সহায়তা দিয়েছে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, অক্টোবরের শুরুতে যুদ্ধবিরতি ঘোষণার কয়েকদিন আগেই দলটি হামাস যোদ্ধাদের সাথে সরাসরি সংঘর্ষে লিপ্ত হয়। দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুসারে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাস বিরোধী ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর প্রতি সমর্থনের বিষয়টি স্বীকার করেছেন, যাদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র বাণিজ্য ও সাহায্য লুটপাটের অভিযোগ রয়েছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে জানিয়েছেন যে হামাস কয়েকটি প্রতিদ্বন্দ্বী দলকে নির্মূল করেছে, যদিও তিনি দলের নাম প্রকাশ করেননি। তবে জানা গেছে, ইসরায়েল যেসব সশস্ত্র গোষ্ঠীকে সহায়তা দিচ্ছে তাদের মধ্যে কেউ কেউ সম্প্রতি একজন বিশিষ্ট সাংবাদিকের হত্যাকাণ্ডের সঙ্গেও জড়িত। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর শুরু হওয়া নিরাপত্তা অভিযানে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস গত সপ্তাহে গাজা সিটিতে একটি গ্যাং এর 32 জন সদস্যকে হত্যা করেছে। এর আগে ব্যাপকভাবে রিপোর্ট করা হয়েছিল যে ফিলিস্তিনি ছিটমহলের ওপর হামাসের নিয়ন্ত্রণ দুর্বল করার লক্ষ্যে ইসরায়েল গাজায় সশস্ত্র গ্যাংকে মদদ দিয়েছে। যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলায় অন্তত 26 ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুদ্ধবিরতি ভঙ্গ করে রাফা সহ দক্ষিণ গাজার বিভিন্ন অঞ্চলে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এর কয়েক ঘণ্টা পর যুদ্ধবিরতি পুনঃ কার্যকরের ঘোষণা দিয়েছে তেল আবিব। খবর বিবিসির। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা গাজায় যুদ্ধবিরতি নতুন করে বাস্তবায়ন শুরু করেছে। IDF এর দাবি, তাদের উপর হামলার জবাব দিয়েছে তারা। সামাজিক মাধ্যম এক্সে দেয়া পোস্টে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে যে দক্ষিণ গাজার রাফা এলাকায় IDF সেনাদের দিকে একটি ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং গুলি ছোড়া হয়েছে। প্রতিক্রিয়ায় হুমকি দূর করতে এবং সুড়ঙ্গ শ্যাক্ট ও সামরিক কাঠামো ভেঙে ফেলার জন্য হামলা শুরু করা হয়। এ হামলায় গাজার আল জাওয়াইদা শহরে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সশস্ত্র অভিজাত শাখা আল কাসাম ব্রিগেডের অন্তত 6 সদস্য নিহত হন। নিহতদের মধ্যে ব্রিগেডের জাবালিয়া ব্যাটালিয়নের কমান্ডার ইয়াহিয়া আল মাবহুহ রয়েছেন। IDF জানিয়েছে যে তারা প্রতিরক্ষামূলকভাবে কাজ করেছে এবং সেখানে অবস্থানরত তাদের বাহিনীর ওপর আক্রমণের জবাব দিচ্ছে। তবে হামাস বলছে, ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন এলাকায় কোনো সংঘর্ষের বিষয়ে তারা কিছুই জানে না। হামাস জানিয়েছে, তারা যুদ্ধবিরতিতে প্রতিশ্রুতিবদ্ধ। ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছে তারা। এদিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাফা ক্রসিং বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয়। এর প্রতিক্রিয়ায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস বলেছে, রাফা ক্রসিং বন্ধ রাখার ইসরায়েলি সিদ্ধান্ত যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন। খবর বার্তা সংস্থা আনাদোলুর। 10 অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ের অংশ হিসেবে গেল বুধবার রাফা ক্রসিংটি পুনরায় খোলার কথা ছিল। 2024 সালের মে থেকে ইসরায়েলি সেনাবাহিনী রাফা ক্রসিং দিয়ে ফিলিস্তিনিদের চলাচল বন্ধ করে দিয়েছে। 2023 সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি আক্রমণ শুরু হওয়ার আগে বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগের একমাত্র পথ ছিল রাফা। হামাস এক বিবৃতিতে জানায়, রাফা ক্রসিং বন্ধ রাখার মাধ্যমে চুক্তির মধ্যস্থতাকারীদের কাছে দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করছে তেল আবিব। হামাস বলছে, রাফা ক্রসিং বন্ধ রাখার ফলে আহত
ও অসুস্থদের সরিয়ে নেয়ার কাজে বাধা সৃষ্টি করছে। বেসামরিক নাগরিকদের চলাচল সীমিত করা, ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ ব্যক্তিদের অনুসন্ধানের জন্য প্রয়োজনীয় বিশেষ সরঞ্জামের প্রবেশে বাধা দেয়া এবং ফরেনসিক দলগুলোকে লাশ শনাক্ত করতে বাধা দেওয়ার কারণে জিম্মিদের লাশ উদ্ধার এবং হস্তান্তর বিলম্ব হবে। হামাসের অভিযোগ, ইসরায়েল ৪৭ বার চুক্তি লঙ্ঘন করেছে। নেতানিয়াহুর বিরুদ্ধে চুক্তি বাস্তবায়নে বাধা সৃষ্টি এবং বাধ্যবাধকতা এড়াতে মিথ্যা অজুহাত তৈরি করার অভিযোগ এনেছে হামাস। দর্শক, আজ এ পর্যন্তই। ধন্যবাদ। change tv.press, এক ফোঁটা হলুদও নেই।